ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এই ড্রামার হ্যান্ডসাম মেইন লিড, যার নাম হচ্ছে পাক সিওন। সে একজন বিলিয়নিয়ার এবং এরই সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলি হচ্ছে এই কান্ট্রির সব থেকে পাওয়ারফুল একটা পলিটিক্যাল পার্টি। এখানে সে একটা পার্টিতে এন্ট্রি করে। একটু পরেই আমরা দেখতে পাই এই ড্রামার মেইন লিডের এখানে এন্ট্রি হয়, যার নাম হচ্ছে হাং হিজু। হিজুদের ফ্যামিলিও মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। তাদের মূলত নিজস্ব নিউজ মিডিয়া হাউস রয়েছে, আর সেখানে হিজু ইন্টারপ্রেটার হয়ে কাজ করে। সেখানে সে মূলত সাইন ল্যাঙ্গুয়েজে নিউজ প্রেজেন্ট করত। এখান থেকে আমরা জানতে পারি সেওং এবং হিজু হাজব্যান্ড ওয়াইফ। এখানে হিজু যখন সেওনের কাছে আসে তখন সেওন হিজুকে বলে, নার্ভাস হওয়ার কিছু নেই, এই পার্টিতে একজন লোকও তোমাকে দেখছে না, সবাই আমাকে দেখছে। তুমি যেহেতু আমার ওয়াইফ, এই কারণে এই পার্টিতে তুমি আমার সঙ্গে এসেছো, এটা বাইরে ছড়াবে না। আর সব থেকে বড় কথা, আজকে রাত্রের এই জিনিসটা নিয়ে নিজের মনে কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট করো না। এই বলে সে তার ওয়াইফের হাত ধরে এগিয়ে যেতে থাকে, আর হিজু তার দিকে তাকিয়েই ছিল। আমরা এখানে জানতে পারি হিজু ছোট থেকে কথা বলতে পারতো, বাট কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তার কথা বন্ধ হয়ে যায়, কিন্তু সে কানে শুনতে পায়। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় হিজুদের মিডিয়া হাউসকে, যেখানে হিজু কাজ করছিল। এখানে আর একটা মেয়েকে দেখানো হয় যে হলো জার্নালিস্ট, যার নাম হচ্ছে ইউরি। তারা দুইজনই এখানে কাজ করছিল, কিন্তু এক পর্যায়ে গ্লিচের কারণে হিজুর ভিডিওটা খারাপ হয়ে যায়, যার কারণে নিউজটা সেখানেই অফ করে দিতে হয়। অপরদিকে আমরা দেখতে পাই সেওনকে, যে কিনা তার পলিটিক্যাল পার্টির হয়ে একটা লাইভে আসতে যাচ্ছিল, আর সকল চ্যানেলই তার এই নিউজটাকে তাদের নিজস্ব নিউজ চ্যানেলে দেখাচ্ছিল। এখানে মূলত কিছু হস্টেজ আটকে পড়েছিল পলিটিক্যাল কারণে, আর সেই সব ব্যাপার নিয়েই এখানে সেওন কথা বলছিল। সে তো এখানে বলছিল যে কিভাবে সেই হোস্টেজদেরকে ছাড়িয়ে আনবে, এসব কথা বলছিল। এসব কথা শুনে হিজুর অনেক বেশি রাগ হয় এবং হিজু এখানে সেওনকে মিডিল ফিঙ্গার দেখিয়ে এখান থেকে চলে যায়। এখান থেকেই আমরা বুঝতে পারি হিজু এবং সেওনের মাঝে সম্পর্কটা ঠিক কেমন হতে পারে। এদিকে যখন সব ক্যামেরাগুলো অফ হয়ে যায়, সেওনের কাছে একজন সাংবাদিক কোশ্চেন করে। সেওন সে সাংবাদিকের কোশ্চেন ঠিকঠাক উত্তর না দেয় এখান থেকে চলে যায়। এরপরে সেওন তার সেক্রেটারিদেরকে বলে যে প্রতিটা নিউজ চ্যানেল কি কি হেডলাইন করছে এই নিউজটা নিয়ে সেটার দিকে নজর রাখতে। যেহেতু তারা পলিটিক্যাল পার্টি ছিল, এই কারণেই মূলত তাদেরকে সকল মিডিয়া হাউসকে এরকম নিজেদের আন্ডারে রাখার তারা ট্রাই করে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় হিজু, হিজুর মা আর হিজুর শাশুড়িকে। তারা তিনজন একসঙ্গে ডিনার করছিল। এখানে হিজুর শাশুড়িকে দেখেই বোঝা যাচ্ছিল যে খুব একটা সুবিধার মানুষ না সে। এখানে হিজুকে বলে, তুমি এত বড় কোম্পানির ওনারের ওয়াইফ, এরপরে আমাদের এত বড় একটা পলিটিক্যাল পার্টি রয়েছে, এত পাওয়ারফুল, তোমার চাকরি করার কি দরকার? শুধু শুধু এইসব করো, চাকরি ছেড়ে দাও এবং নিজের সংসারে মন দাও। এরই সাথে সাথে তাড়াতাড়ি ট্রাই করো বেবি নেওয়ার। আর হিজুর মাও হিজুর শাশুড়ির এইসব কথায় তাল দিচ্ছিল এবং হিজুকে রাগ করছিল। হিজু ডিনার শেষ করে গাড়ি নিয়ে বের হয়। বৃষ্টি পড়ছিল বাইরে। একসময় হিজু দেখতে পায় যে তার গাড়ির কোনো কিছুই ঠিকঠাক কাজ করছে না, গাড়ি একা একাই চলছে, অটো হয়ে গিয়েছে গাড়ি। হিজু অনেক চেষ্টা করেও তার গাড়িকে থামাতে পারছিল না। এক পর্যায়ে বৃষ্টির ভিতর মেন রোডে গিয়ে তার গাড়িটা থেমে যায়, আর তখন একজন লোককে আমরা দেখতে পাই মাস্ক পরা, সে হিজুর গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। হিজু অনেক চেষ্টা করছিল গাড়ি থেকে বের হওয়ার, বাট সে বের হতে পারে না। এরই পর্যায়ে আমরা দেখতে পাই সেওনের ফোনে কল আসে একটা রং নাম্বার থেকে, 406। তখন সেওন এই ফোনটাকে রিসিভ করে। ওপাশ থেকে বলা হচ্ছিল মেরে ফেলবো তোমার ওয়াইফকে। তখন সেওন বলে, মানে? এই কথা বলতে বলতেই সেওনের ফোনে চার্জ ছিল না, ফোনটা বন্ধ হয়ে যায়। সেওন তাড়াতাড়ি নিজের ফোনটা চার্জে দিয়ে তার শাশুড়ির কাছে কল দেয়। তখন হিজুর মা সেওনকে জানায় হিজু তো তার বাসাতেই আছে, সে একবারে রাত্রের ডিনার করে বাসাতে যাবে। এরপরে আমরা দেখতে পাই সেওন ফোনটাকে রেখে দেয়। একটু পরে আবার 406 থেকে যখন সেওনের কাছে ফোন আসে, তখন সেওন তার সেক্রেটারিকে বলে যে এই নাম্বারটা ট্রেস করতে। এরপরে সে সেই লোকটার সঙ্গে কথা বলে। সেই লোকটা যখন আবারও বলছিল মেরে ফেলবো, তো তখন সেওন বলে, আচ্ছা ঠিক আছে মেরে ফেলো, এখনো তুমি ওকে মারোনি, ওয়েট কেন করছো? এই কথা বলে সে বলে যে মারার পরে আমাকে কল দিও। এই কথা বলে সে ফোন কেটে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই সেই লোকটা এই সকল কথাগুলো হিজুকে শোনাচ্ছিল। হিজুর এই কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগে। সেও যখন ফোনটা কেটে দেয় তখন সে লোকটা তো পাগলের মতো করতে থাকে এবং সে হিজুকে বলে যে তোমার হাজব্যান্ডের কি অন্য কোনো ওয়াইফ আছে নাকি? তোমাকে তো সে একদমই কেয়ার করে না। একটু পরে সেই লোকটা আবার সেওনকে ফোন দেয়। তখন সেওন বলে, কি হলো, মেরে ফেলেছো, এখন কি করবে?
তখন সেই লোকটা বলে যে আমি এখনো তোমার ওয়াইফকে মারিনি। আর এখানে হিজুর চোখ দিয়ে শুধুই পানি ঝরছিল। সেওন অফিসের কাজ দ্রুত শেষ করে সে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং সেই কোশ্চেন করা সাংবাদিক যার নাম হচ্ছে জিন, সেই জিন আবার সেওনের গাড়ির কাছে আসে এবং সে পার্সোনালি সেওনের কাছে একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিল, বাট সেওন কোনো ইন্টারভিউ দেয় না এবং সে জিনকে গাড়িতে তুলে নেয় এবং বলে যে তুমি তো অনেক ভালো ট্রেসার, আমাকে একটু হেল্প করো। এই কথা বলে সে বলে যে এই নাম্বারটা তোমাকে ট্রেস করতে হবে। এই বলে সে সেই লোকটার নাম্বার জিনকে দেয়, বাট এখানে এমন ভাবে গাড়ি ড্রাইভ করছিল সেওন যে সেই লোকটা নিজেই ভয় পেয়ে যায়। যাই হোক, সে মাঝ রাস্তাতে নাম্বারটা নেওয়া হলে জিনকে ছেড়ে দেয় এবং জিন এখানে বলে সেওন কি পাগল হয়ে গেছে নাকি, এত জোরে কেউ গাড়ি চালায়? আমরা এখানে দেখতে পাই হিজুকে, তার মাথায় একটু কাটার দাগ রয়েছে আর তার কাঁধের এখানেও অনেকটা ক্ষত তৈরি হয়েছে। মূলত সেই লোকটা যখন ধারালো অস্ত্র দিয়ে বারবারই আঘাত করছিল হিজুর সিটে, তখনই মূলত হিজু একটু ইনজুর্ড হয়ে যায়। হিজু এখানে মেডিসিন লাগায়। সে রান্না করছিল। একটু পরেই আমরা দেখতে পাই বাসাতে সেওন আসে। সে এখানে এসে বসে এবং দেখে হিজু রান্না করছে। সে এখানে হিজুকে বলে একজন লোক বলছিল তোমাকে মেরেই ফেলবে, তুমি বাসা থেকে খেয়ে আসোনি? হিজু তার একটা কথারও অ্যান্সার দেয় না। এরপরে সে তার সেক্রেটারিকে ফোন দেয় এবং বলে নাম্বারটা কি ট্রেস হয়েছে। তার সেক্রেটারি পার্ক জানায় যে না, সে এখনো নাম্বারের কোনো কিছুই বের করতে পারে নাই। এই নাম্বারটা মূলত মিলায় একটা নতুন নাম্বার ক্রিয়েট করে ফোন দেওয়া হয়েছে, যার কারণে ট্রেস করাটা অনেক বেশি কঠিন। নাম্বারটা ট্রেস করতে গেলে মিনিমাম এই নাম্বারের সঙ্গে 10 মিনিট টানা কথা বলতে হবে। এখানে সেওন উঠে চলে গেলে হিজু নিজেই খাবারগুলো নিয়ে সে নিজেই খেতে থাকে। হিজুর খাবার শেষে সে যখন ডিশগুলোকে ওয়াশ করছিল তখন সেখানে সেওন আসে এবং সে বলে যে কালকে তোমাকে আমার সঙ্গে একটা পার্টিতে যেতে হবে। হিজু যখন তার দিকে তাকায় তখন সেওন বলে পার্টিতে যেতে হবে কারণ আমাদের যে এম্বাসি রয়েছে সেই এম্বাসির ওয়াইফ হচ্ছে কথা বলতে পারে না, সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর তুমি আমার অফিসের ইন্টারপ্রেটার হয়ে আমার সঙ্গে সেখানে যাবে কাজের সূত্রে। এই কথা বলে সেওন সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা হিজুকে দেখতে পাই। এখানে হিজুর মা হিজুকে অনেকবার মেসেজ দেয়, এরপরে হিজুকে কল দেয়। হিজু যখন কলটা রিসিভ করে তখন তার মা হিজুকে বলতে থাকে যে কিভাবে স্বামীর মন জয় করতে হবে এবং কিভাবে সে অনেক দ্রুত প্রেগনেন্ট হতে পারে। সে হিজুকে বলে তুমি তো কোনো কাজেরই না, তোমাকে সকল কিছু আমাকেই শিখিয়ে দিতে হবে। এসব বলে সে হিজুকে ঝাড়তে থাকে। হিজু ফোনটা নিয়ে বালিশ চাপা দিয়ে সেখানেই শুয়ে পড়ে। এখান থেকে আমাদেরকে 3 বছর আগের ফ্ল্যাশব্যাকের কাহিনীকে দেখানো হয়, যেদিন কিনা ছিল হিজুর ওয়েডিং ডে। হিজু এখানে অনেক সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। এক সময় সেওন তার এখানে আসে। সেওন এসে বলে তুমি যে জিনিসগুলো পরে রয়েছো, ড্রেস থেকে শুরু করে অর্নামেন্টস, একটা জিনিসও তোমার জন্য কেনা হয়নি, এটা তোমার বোনের জন্য কেনা হয়েছিল। মূলত সেওনের বিয়ে হওয়ার কথা ছিল হিজুর বড় বোনের সঙ্গে। আর এই কথাগুলো শুনে হিজু তার গায়ের সকল জিনিসকে খুলে ফেলতে থাকে। এক পর্যায়ে সেওন বলে তোমার কি এখন এখানে বিবস্ত হওয়ার ইচ্ছা? এরপরে সে হিজুকে নিজের কোটটা জড়িয়ে দেয়। এরপরে সেওন হিজুকে বলে আমাদের এই বিয়ের 3টা এগ্রিমেন্ট। প্রথম এগ্রিমেন্ট, তুমি যে আমার ওয়াইফ এটা কখনো তুমি পাবলিকালি বলতে পারবে না। বিয়ের দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি নিজে থেকে কখনোই ডিভোর্স নিতে পারবে না। যদি আমরা মিউচুয়ালি কখনো ডিভোর্স নেই তাহলে কখনো ইলেকশনের আগে বা ইলেকশন চলে আসছে এমন টাইমে ডিভোর্স নেওয়া যাবে না। তৃতীয় শর্ত হচ্ছে তুমি যদি এই রুলগুলোর একটা রুলও ভঙ্গ করো তাহলে তুমি আমাকে 2 বিলিয়ন ইউয়ান পে করবে। এতে যদি তুমি রাজি থাকো তাহলে এখানে সাইন করতে পারো। হিজু সেখানে সাইন করে দেয়। এরপরে সেওন হিজুকে তাদের ওয়েডিং রিংটা পরিয়ে দেয়। এখান থেকে আমরা জানতে পারি হিজু এবং সেওনের বিয়েটা মূলত ছিল তাদের ফ্যামিলিগত কারণে, মানে দুই ফ্যামিলি যাতে সুবিধা হয় এই জন্য। কারণ হিজুদের হচ্ছে সব থেকে বড় মিডিয়া হাউস আর সেওনের ফ্যামিলি হচ্ছে অনেক বড় একটা পলিটিক্যাল পার্টি লিড করে। এই কারণেই মূলত তাদের বিয়ে দেওয়া হয়েছিল নিজেদের সুবিধার জন্য। এখান থেকে সিন শিফট হয়ে আমাদেরকে সেওন যে পার্টির কথা বলেছিল সেখানে দেখানো হয়। ওইখানে সেওন এবং হিজু দুইজনে গিয়ে উপস্থিত হয়। এখানে অ্যাম্বাসিডরের সঙ্গে সেওন অনেক সুন্দর করে কথা বলছিল আর হিজু এগুলোকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছিল সেই অ্যাম্বাসিডরের স্ত্রীকে। এক পর্যায়ে অ্যাম্বাসিডরের স্ত্রী সেওন এবং হিজু দুইজনকেই থ্যাংক ইউ জানায় এবং অ্যাম্বাসিডরও বলে যে আপনার ওয়াইফ অনেক বেশি সুন্দরী। তখন হিজু সাইন ল্যাঙ্গুয়েজে সেই অ্যাম্বাসিডরের স্ত্রীকে বলে যে সে সেওনের ওয়াইফ না, সে মূলত ইন্টারপ্রেটার হয়ে এখানে সেওনের সঙ্গে প্রফেশনাল কারণে এখানে আসছে।
অ্যাম্বাসিডর তখন সেওনকে জিজ্ঞেস করে, তুমি তোমার ওয়াইফকে নিয়ে আসো নাই এই পার্টিতে? এটা তো কাপলদের পার্টি ছিল। আর ইয়াং ম্যান, তুমি কোনো সময় তোমার ওয়াইফকে পাবলিকলি কেন আনো না? তখন সে বলে যে আমার ওয়াইফও স্পেশাল একজন লোক, সেও আপনার ওয়াইফের মতো কথা বলতে পারে না, আর তাছাড়া সে হচ্ছে আমার দুর্বলতা। তখন সে অ্যাম্বাসিডর সেওনকে বলে যে তোমার ওয়াইফ কথা বলতে পারে না, এই জন্য তোমার ওয়াইফ তোমার দুর্বলতা? সেওন বলে যে না না, সে আমার দুর্বলতা, কারণ আমার যেহেতু অনেক শত্রু রয়েছে, তারা বিভিন্ন সময় আমাকে অ্যাটাক করার চেষ্টা করে, আর আমার ওয়াইফকে যদি আমি পাবলিকলি আনি তাহলে আমার ওয়াইফকেও তার হার্ম করতে পারে। এই জন্য মূলত আমার ওয়াইফ আমার উইকনেস, আমি আমার ওয়াইফকে এই জন্য পাবলিকলি আনি না। তখন অ্যাম্বাসিডর এই কথা শুনে খুশি হয়ে যায়। এদিকে আমরা হিজুকে দেখি, সে সুন্দর ড্রিঙ্ক করছিল। এক পর্যায়ে সেখানে সিওন আসে এবং সিওন এসে বলে, তুমি এটা কেন বললে যে তুমি আমার ওয়াইফ না? তখন হিজু সাইন ল্যাঙ্গুয়েজে বলে, আর তুমি বলেছিলে আমি তোমার উইকনেস। আমি তোমার কেমন উইকনেস? তুমি কি আমাদের আগের কথা ভুলে গিয়েছো? আমাদের বিয়ের কি সব টার্ম ছিল? তুমি কিভাবে প্রতিটা দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো? এসব কথা সে তার সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে এখান থেকে চলে যায়। আর এখানে সেওন তো সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে না, সে শুধু হিজুর দিকে তাকিয়েই ছিল। এরপরে সেই 406 নাম্বার থেকে সেওনের কাছে আবার কল আসে এবং সেওনকে বলে, তোমার ওয়াইফ কোথায়? তখন সেওন বলে যে যেখানেই থাক তাতে তোমার কি, আর শুনো, এরকম হাইড অ্যান্ড সিক না করে তুমি আমার সামনাসামনি আসো, দেখি তোমার দম কত। তখন সেই লোকটা বলে যে আমি তো তোমার সামনেই আসি। সেওন বলে, মানে? এখানে যে পরিমাণ সিকিউরিটি, এই পার্টিতে তোমার মতো মানুষরা কোনোদিনই আসতে পারবে না। তখন ওপাশের লোকটা বলে, আসতে পারবে না মানে? তোমার সামনে টেবিলে দেখো আমেরিকান কুইজিন ব্রুশেটা রাখা আছে, এটা খেতে অনেক বেশি সুস্বাদু, আমি মাত্রই খেয়ে এসেছি, চাইলে তুমিও ট্রাই করতে পারো। এরপরে সে চারপাশের বর্ণনা দিতে থাকে, আর তখন সেওন বুঝতে পারে যে সেই লোক নিশ্চয়ই এই পার্টিতেও আসছে। এরপরে সেই লোকটা যখন তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সেওন এদিক ওদিক খুঁজতে থাকে এবং খুঁজতে থাকে যে কে এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে। সে একজন লোকের পিছু করে যার উপর তার সন্দেহ হচ্ছিল, বাট সে গিয়ে দেখে যে সেই লোকটা না। সেওন হাঁটতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সেওন এক জায়গাতে থেমে যায় এবং সে বলে যে তোমার সমস্যাটা কি? তখন সেই লোকটা সেওনকে বলে, আমি একটা সিক্রেট জানি তোমাদের। তুমি কি জানতে চাও যে আমি তোমার ব্যাপারে কত ডিপলি জানি? এমন একটা সিক্রেট যেটা আমি জানি, আর এটা হচ্ছে তোমাদের ম্যারেজের সিক্রেট। তখন সেওন বলে, কিসের সিক্রেট? তারপরে সে লোকটা বলে, তুমি তো কখনোই হিজুকে বিয়েই করতে চাওনি, তোমার বিয়ে তো ঠিক হয়েছিল হিজুর বড় বোনের সঙ্গে, কিন্তু হিজুর বড় বোন বিয়ে থেকে পালিয়ে যাওয়ার কারণে হিজুর সঙ্গে তুমি বিয়েটা করো। এক রাত্রের ভেতরেই ব্রাইডটা পাল্টে যায়। সেওন সেই লোকটাকে বলে, তুমি এত সব কিভাবে জানো? আর তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমার সঙ্গে, তুমি আমার পার্সোনাল লোকদের সঙ্গে এইসব কেন করছো? আর তখন ওপাশ থেকে লোকটা বলে, পার্সোনাল লোক? এরপরে আমাদেরকে ক্যামেরাতে দেখানো হয় যেই লোকটা সেওনের সঙ্গে কথা বলছিল সেই লোকটা আর কেউ না, সেই লোকটা হচ্ছে আমাদের হিজু। এখান থেকে আমাদেরকে ওই দিন রাত্রের কাহিনীকে দেখানো হয়, যেদিন সেওন সেই লোকটাকে বলেছিল যে তুমি কি হিজুকে মেরে ফেলেছো, মেরে তারপরে আমার কাছে কল দিও। এই কথা শুনে সেদিন হিজু অনেক বেশি শকড হয়ে যায় এবং সেই দিনই মূলত হিজু শক খেয়ে আবার কথা বলা শুরু করে। সে এই কথা শুনে চেঁচিয়ে ওঠে সেওনের উপর এবং সে সেওনকে বকা দিয়ে বলে যে ওই কথা কিভাবে বলতে পারে, একজন মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে। সে তখন সেওনকে কল দিয়ে সেই আততায়ীর হাতে ফোনটা আবার ধরিয়ে দিয়েছিল। এরপরে সেওন যখন একই কথা আবার বলে, তখন হিজু তার গাড়ির স্পিডটাকে অনেক বেশি বাড়িয়ে নেয় এবং এক পর্যায়ে গিয়ে কারটা অ্যাক্সিডেন্ট করে। সেই লোকটা মূলত হিজুকে মারার চেষ্টা করে, বাট সে হিজুকে মারতে পারে না। কার অ্যাক্সিডেন্টের কারণে সেই লোকটা মেবি সেখানেই অজ্ঞান হয়ে যায় আর তার ফোনটা সেখানেই পড়ে যায়। হিজু গাড়ি থেকে কোনোভাবে বের হয়ে উঠে দাঁড়িয়ে সেই ফোনটা নিজের হাতে তুলে নেয়। আর তারপর থেকে হিজুই মূলত সেওনের সঙ্গেই হাইড অ্যান্ড সিকটা খেলছে, আর যার কারণে সেওনের এত সিক্রেট সেই 406 বলতে পারছিল। এদিকে 10 মিনিট যখন হয়ে আসছিল, হিজুর ফোন কাটার সময় হয়ে যায়। এরপরে সেওন বলে যে তোমার কথা বলা কি শেষ? এই কথা বললে সেওন বলে, দেখো তোমার যা সমস্যা আমার সঙ্গে, তুমি আমার পার্সোনাল লোকদেরকে এর ভিতরে টানতে পারো না। তখন হিজু বলে, পার্সোনাল লোক? সেদিন রাত্রে তুমি আমাকে কি বলেছিলে? ওকে মেরে তারপরে আমাকে ফোন দাও। তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? তুমি জানো আমি তো ওকে মেরেই ফেলছিলাম। তোমার ওয়াইফ এতটাই কষ্টে ছিল যে সে আমার কাছে একবারও বেক করে নাই যে আমাকে ছেড়ে দাও কিংবা আমাকে যেতে দাও, সে কিছুই বলে নাই।
তোমার ওয়াইফ কথা বলতে পারে না, বাট তার চোখ মুখে একটুও ভয় ছিল না তোমার সে কথা শুনে। আর তুমি এখন বলছো তোমার লোক, তুমি কি করে বলতে পারো? এই কথা বলে সে চেঁচিয়ে ফোনটাকে কেটে দেয়। আর এখানেই এই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।